আমাদের এই পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর জায়গা আছে যেখানে নরকের প্রাণীরা বসবাস করে। সেখানে গেলে কারো পক্ষেই ফিরে আসা সম্ভব না। অনেক আগে কয়েক হাজার সৈন্যদের পাঠানো হয়েছিল সেই জায়গাটা ধ্বংস করার জন্য। তাদের মধ্যে একজনও আর ফেরত আসেনি। ভুলবশত দুজন পাহাড়ের উঁচু থেকে সেই নরকের দুনিয়ায় পড়ে যায়, আর তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। কি হতে চলেছে তাদের সাথে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি দুর্দান্ত এই সিনেমার গল্প। গল্পের শুরুতে অন্ধকারে গুহার ভেতর ড্রাসা নামে একটা মেয়েকে দেখানো হয়। সে গত 7 দিন ধরে এই গুহায় অবস্থান করছিল, যার হাতে একটা স্নাইপার ছিল। অবশেষে তার প্রতীক্ষার অবসান ঘটে। এখান থেকে কিছু কিলোমিটার দূরে একটা এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করছিল। দেশের প্রেসিডেন্ট যখনই প্লেন থেকে বাইরে আসে, সাথে সাথে ড্রাসা তার স্নাইপার দিয়ে গুলি করে প্রেসিডেন্টকে মেরে ফেলে। এতে বোঝা যায় যে ড্রাসা কোনো সাধারণ মেয়ে নয়, সে খুবই দক্ষ একজন স্নাইপার, যে কিনা একটা দেশের প্রেসিডেন্টের ওপর এমনভাবে নিশানা করে আশেপাশের কেউ বুঝতেই পারে না যে প্রেসিডেন্টের ওপর কিভাবে বা কোন জায়গা থেকে গুলি করা হয়েছে। তারপর লেভি নামে একজনকে দেখানো হয়, যে একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে প্রায় কবিতা লিখত, তাই সে সাগরের পাড়ে বসে কবিতা লিখছিল। তারপর তার মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে একটা অ্যাড্রেসে তাকে যেতে বলা হয়। এখানে দেরি না করে সে দ্রুত তার গাড়ি নিয়ে সে অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। যখন সে একটা রুমে প্রবেশ করে, তখন তার সাথে একজন মহিলার সাক্ষাৎ হয়, যার নাম বার্থোলোমিও। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি লেভি এর আগে মেরিন সেনাবাহিনীর একজন স্নাইপার ছিল, কিন্তু বর্তমানে সে অবসর নিয়েছে এবং সে বেশিরভাগ সময় তার বাড়িতেই কাটায়। তখন বার্থোলোমিও লেভিকে একটা মিশনের জন্য অফার করে। সে তাকে জানায় এ কাজ শুধু তার ধারে সম্ভব, কারণ সে একজন দক্ষ স্নাইপার। লেভিকে সে জিজ্ঞেস করে বর্তমানে তার পরিবার বা কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কারণ মিশনের রুলস অনুযায়ী সেখানে থাকাকালীন সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। উত্তরে লেভি তাকে জানায় তার জীবনে আপন বলতে কেউ নেই, সে একাই থাকে। তখন লেভিকে বলে মিশনের বিস্তারিত তাকে পরবর্তীতে জানানো হবে। অন্যদিকে ড্রাসা তার মায়ের কবরের কাছে চলে আসে। অনেক আগেই তার মা মারা গিয়েছে, কিন্তু এখানে আসার পর ড্রাসা দেখতে পায় তার বাবা আগে থেকে এখানে বসে আছে। তখন সে তার বাবার কাছে আসে। সে তার বাবাকে জানায় 1 বছরের জন্য তাকে একটা মিশনে যেতে হবে। তার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, যা ভেতর থেকে তাকে শেষ করে দিচ্ছে। সে বুঝতে পারে তার কাছে আর বেশি একটা সময় নেই। সে তার এ জীবন থেকে খুব দ্রুত মুক্তি পেতে চায়। সে ড্রাসাকে জানায় যদি সামনের ভ্যালেন্টাইনের আগে সে মারা না যায়, তাহলে ভ্যালেন্টাইনের দিন সে সুইসাইড করবে। ড্রাসা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সে তাকে জানিয়ে দেয় আজকের পর তাদের আর দেখা হবে না। সে তাকে গুড বাই জানিয়ে দেয়। এদিকে লেভিকে অজ্ঞান করে রাখা হয়েছে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা প্লেনে আবিষ্কার করে, কিন্তু সে তখনও জানতো না মিশনের জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সে প্লেনের একজন স্টাফকে জিজ্ঞেস করলে সে তাকে জানায় এ ব্যাপারে কিছু বলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তারপর প্লেনের পাইলট এসে লেভিকে জানায় সে তার গন্তব্যে চলে এসেছে, তাকে শীঘ্রই ল্যান্ড করতে হবে। তাকে এটাও জানিয়ে দেওয়া হয় ল্যান্ড করার পর 32 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পর সে মিশন এরিয়ায় গিয়ে পৌঁছাবে। তারপর তাকে একটা প্যারাশুট দেওয়া হয়। লেভি তখন প্লেন থেকে জাম্প করে ধীরে ধীরে নিচে ল্যান্ড করে। দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে যেতে যেতে প্রায় 2 দিন অতিবাহিত হয়ে যায়। তারপর সে সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে সর্বপ্রথম তার সাক্ষাৎ জেডি নামে একজন লোকের সাথে হয়। জেডি তাকে একটি ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যায় এবং লেভিকে বলে আগামী 1 বছর তোমাকে এখানেই থাকতে হবে। আমিও এখানে 1 বছর কাজ করেছি, কিন্তু এখন আমার সময় শেষ হয়ে গিয়েছে, তাই এখন তোমাকে এই কাজটি দেয়া হয়েছে। কিন্তু লেভি তখনও বুঝতে পারছিল না আসলে তাকে কি কাজ করতে হবে। তাই সে জেডিকে প্রশ্ন করাতে সে তাকে জানায় এখানে 2 পাহাড়ের মাঝখানে বিশাল বড় একটি খাদ আছে, যেটাকে গডস নামে নামকরণ করা হয়েছে। তোমাকে এই জায়গাটা পাহারা দিতে হবে। তারপর সে লেভিকে এখানকার সব নিয়মকানুন বুঝিয়ে দেয়। জেডি তাকে জানায় সে মাসে শুধু একবার তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবে, আর তার এই টাওয়ারের নাম হচ্ছে ওয়েস্ট টাওয়ার। অন্যদিকে ইস্ট টাওয়ার নামে আরেকটা রয়েছে, কিন্তু তার সেই টাওয়ারের মানুষের সাথে যোগাযোগ করার কোনো অনুমতি নেই। তাকে শুধু তার মিশনে ফোকাস করতে হবে এবং ইস্ট টাওয়ারের মানুষও তার মতো একই কাজ করবে। তার কাজ মূলত এই জায়গাটাকে পাহারা দেয়া। পুরো জায়গাটায় সব ধরনের অস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। জাল দিয়ে পুরো জায়গাটা সিকিউর করে দেওয়ার পরেও সেখানে ল্যান্ডমাইন বসানো হয়েছে। তাছাড়া সেখানে কিছু ক্লোক নামে স্যাটেলাইট জ্যামার লাগানো হয়েছে, যাতে স্যাটেলাইট এই জায়গাটাকে খুঁজে না পায়। গুগল ম্যাপেও কেউ যেন কিছু না দেখতে পায়। যাওয়ার আগে জেডি তাকে আরও জানায় আগামী 1 বছর সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না এবং এখানে অটোমেটিক বুলেট গান রয়েছে। গুলি শেষ হয়ে গেলে লেভিকে সেটা রিলোড করতে হবে। তাছাড়া নিচে অসংখ্য মাইন্ড সেট করা আছে, ওইগুলোর মধ্যে যদি কোনো মাইন্ড ডিসপোজ হয়ে যায় সেটাও তাকে রিফোল্ড করতে হবে। কিন্তু তবুও লেভি বুঝতে পারছিল না যে আসলে তার মিশনটা কি।
তাই সে জেডিকে আবারও জিজ্ঞাসা করে যে এখানে আসা লোকজনদেরকে গর্জের কাছ থেকে দূরে রাখাই কি তার কাজ। একথা শুনে জেডি তাকে জানায় যে না, তোমার কাজ হচ্ছে যেই জিনিসগুলো খাদের ভিতর আছে সেইগুলো যেন উপরে আসতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখা। তখন জেডি হাতে ছোট একটি বোম নিয়ে খাদের ভেতর ছুড়ে ফেলতেই সেখান থেকে খুবই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, যেগুলো কোনো মনস্টারের শব্দের মতো শোনাচ্ছিল। আর তখনই আমরা বুঝতে পারি যে এই গর্জের ভেতর কোনো ছোটখাটো বা সাধারণ জিনিস নয়, বরং খুবই ভয়ানক জিনিস রয়েছে। তারপর জেডি বলে যে জিনিসগুলো খাদের ভেতর লুকিয়ে আছে সেগুলোকে হলোম্যান বলা হয়, আর যেভাবে হোক তোমাকে ওই জিনিসগুলোকে উপরে আসা আটকাতে হবে। শোনা যায় যে 1940 সালে সেনাবাহিনীর 3 ব্যাটালিয়নের 2400 জন সৈন্য এই হলোম্যানদের ধ্বংস করার জন্য গর্জের ভেতর গিয়েছিল, কিন্তু তার আর কখনো ফেরত আসেনি। তখন সে লেবিকে একটি স্ট্রে ডগ অ্যালার্মের ব্যাপারে জানায়। সে বলে যদি কখনো এই অ্যালার্ম বেজে ওঠে, লেবি যেন কোনো কিছু চিন্তা না করে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে জেডিও জানতো না তাকে এগুলো কেন বলা হয়েছিল। তাকে যা জানানো হয়েছিল লেবিকে সে শুধু সেগুলোই জানাচ্ছিল। কথা বলতে বলতে দুজনের নজর পড়ে পূর্ব দিকের টাওয়ারের উপর। তাদের মতো সেখানেও বদলি হয়ে নতুন কাউকে আনা হয়েছে, কারণ আগের জনের 1 বছর পার হয়ে গেছে। তারপর জেডি লেবিকে খাবারের ব্যাপারে বলে তাকে এখানে পুরো 1 বছরের খাবার দেওয়া হয়েছে, কিন্তু যদি তার ইচ্ছা হয় তাহলে সে স্বীকারও করতে পারে। তারপর তাকে এটাও খোলাসা করে জানানো হয় এই জায়গাটা গত 75 বছর ধরে এখনো গোপন রয়েছে, কেউ এটার ব্যাপারে কিছুই জানে না। তাদেরকেও এটার ব্যাপারে সবকিছু গোপন রাখতে হবে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর জেডি লেবিকে বিদায় জানিয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর একটা হেলিকপ্টার জেডিকে নিতে আসে। একটা দড়ি ফেলে জেডিকে হেলিকপ্টারে ওঠানো হচ্ছিল। সেখানে উপস্থিত এক অফিসার সর্বপ্রথম তার আইডেন্টি ভেরিফাই করে নিশ্চিত হয়, তারপর জেডিকে শুট করে সেখানে মেরে ফেলে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা কতটা সিক্রেট। এখান থেকে কেউই বাইরে যেতে পারে না, বরং সময় শেষ হলে তাকে মেরে ফেলা হয়। তারপর আমরা লেবিকে দেখতে পাই। তাকে যা করতে বলা হয়েছে সে ওই কাজগুলো তখন করছিল। সে সেখানে থাকা অটোমেটিক বন্দুকগুলোর গুলি রিলোড করে, তারপরে পুরো এরিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর এভাবে দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়। সে তখন রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করে এবং তাকে বলে অন্য কোনো মানুষ বা শত্রুপক্ষের কারোর সাথে তার দেখা বা কথা হয়নি। তারপর সে ফোনটি রেখে দেয়, কারণ তাকে শুধু এতটুকু জানানোর অনুমতি দেওয়া হয়েছে। তাও প্রতি মাসে 1 বার করে তাকে এই মেসেজ পাঠাতে হতো। তারপর লেবি সেখানে থাকা বইগুলো পড়ে দেখছিল। তখন পেছনের দেয়ালে সে কিছু লেখা দেখতে পায়। এখানে আসা আগের মানুষগুলো তাদের নিজেদের অভিজ্ঞতার কথা সেখানে লিখে গিয়েছে। এগুলো পড়ার পর লেবি বাইরে চলে আসে। তারপর একটি টেলিস্কোপের মাধ্যমে পূর্বের টাওয়ারটি দেখতে থাকে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, যেটা আর কেউ না বরং ড্রাসাই ছিল, যাকে আমরা সিনেমার শুরুতে দেখতে পেয়েছিলাম। ড্রাসাকে তার অনেক ভালো লাগে, কিন্তু সে তার সাথে কথা বলার চেষ্টা করে না, কারণ তাদের কথা বলতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। এভাবে 2-3 মাস কেটে যায়। ততদিনে ড্রাসাও সেখানে লেবিকে দেখতে পেয়েছিল, আর আজকের ড্রাসার বার্থডে ছিল। তাই একাকিত্ব বোধ হওয়াতে আজ সে একটি বোর্ডের মধ্যে লিখে লেবির নাম জিজ্ঞেস করে। লেবিও তাকে বোর্ডের মধ্যে লিখে যে তাদের মধ্যে কথা বলা নিষেধ আছে, কিন্তু ড্রাসা তার কথা শোনে না, লেবিকে তার নাম জানায়। লেবিও তখন বেশি কিছু চিন্তা না করে তার নাম বলে দেয়। এভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একদিন যখন লেবি জানতে পারে ড্রাসা একজন স্নাইপার, তখন সে ড্রাসাকে টেস্ট করার জন্য টাওয়ারে থাকা একটি বোতলে শুট করে। তখন ড্রাসা ও লেবির ওয়াচ টাওয়ারে নিশানা লাগিয়ে শুট করে। তখনই ড্রাসা সেখানে কিছু জন্তুদের দেখতে পায়, যারা সেই খাদ থেকে বেরিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। জন্তুগুলোকে দেখতে ভীষণ অদ্ভুত মনে হচ্ছিল। মনে হচ্ছে মানুষ এবং গাছের সংমিশ্রণে এগুলো তৈরি হয়েছে। ড্রাসা লেবিকে ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। তারপর লেবি তাদের উপর ফায়ারিং করতে থাকে, কিন্তু জন্তুগুলোর সংখ্যা অনেক বেশি ছিল। তাই ড্রাসাও তাকে সাহায্য করার জন্য ফায়ারিং শুরু করে দেয়। এই সম্পূর্ণ জায়গাটা হাইলি ফর্টিফাইড। এখানে অটোমেটিক কারেন্ট রয়েছে। এত কিছু থাকার পরেও কিছু শক্তিশালী জন্তু, যাদের আরেক নাম হলোম্যান, তারা উপরে উঠে আসে। তখন একটি মনস্টার ড্রাসার টাওয়ারে উঠে পড়ে, যেটা দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক জন্তুর মতো ছিল। ড্রাসার সেই মনস্টারটাকে তাক করে গুলি করে, কিন্তু কোনো লাভ হয় না। ভয়ানক জন্তুটি ড্রাসার দিকে এগোতে থাকে। তখন লেবি সঠিক সময় শুট করে জন্তুটাকে মেরে ফেলে এবং ড্রাসাকে বাঁচায়। অনেকক্ষণ যুদ্ধ করার পর তারা হলোম্যানদের আটকাতে সক্ষম হয়, তবে মাইন্ড ব্লাস্ট হওয়ার কারণে ড্রাসা কিছুটা আহত হয়েছে। পরের দিন সকালে লেভি ল্যান্ডমাইনগুলো ঠিক করছিল। তখন খাদ থেকে একটি ড্রোন উঠে আসে, তারপর উড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ড্রোনটি যাওয়ার আগে লেবি এবং ড্রাসা সেটাকে দেখে ফেলে, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে এটা কি হতে পারে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। তখন ফেব্রুয়ারি মাস চলছিল। লেবি একদিন দেখতে পায় ড্রাসা মন খারাপ করে বসে আছে। আসলে সেদিন 14ই ফেব্রুয়ারি ছিল, যেই দিনটায় তার বাবা আত্মহত্যা করবে বলে তাকে বলেছিল। তাই সে কান্না করছিল। ড্রাসাকে আপসেট দেখে লেবিরও খারাপ লাগছিল। সেও অনেকদিন এখানে থেকে প্রায় বিরক্ত। তাই সে ড্রাসার টাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সে তার আরপিজির মধ্যে যেখানে মিসাইল রাখা হয় সেখানে একটা রশি বেঁধে দেয়। ড্রাসা তখন তাকে এসব করতে দেখে ফেলে, কিন্তু সে বুঝতে পারছিল না লেবি আসলে কি করতে চাইছে। তারপর লেবি পূর্বের টাওয়ারের দিকে মিসাইলটি ছেড়ে দেয়। এইভাবে ড্রাসার কাছে রশিটি এসে পৌঁছায়। তারপর সে রশিটিকে একটি গাছের মধ্যে বেঁধে দিলে এর মাধ্যমে লেভি ড্রাসার কাছে চলে আসে। ড্রাসা লেভিকে কাছে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একসাথে ডিনার করতে বসে এবং অনেক গল্প করতে থাকে। তখন ড্রাসা লেভিকে জিজ্ঞেস করে সে সব থেকে লম্বা শট কতটা দূরত্বে মেরেছিল। লেভি তখন তাকে জানায় সে ৩২৪০ মিটার দূর থেকে একজনকে মেরেছিল এবং সে প্রথমে মেরিনে জব করত। লেভি ড্রাসাকে বলে আসলে এখানে এমন কি আছে যার জন্য এই জায়গাটা এতটা গোপন রাখা হয়েছে। তখন ড্রাসা তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং তাকে তার মিশনের দিকে মনোযোগ দিতে বলে। তারপর তারা সেখানে ভালো কিছু মুহূর্ত কাটায়। লেভি ড্রাসাকে জানায় সে তার জন্য একটি কবিতা লিখেছে। তখন ড্রাসা কবিতাটি শুনতে চায়, কিন্তু লেভি তাকে বলে যখন আমরা এখান থেকে চলে যাব তখন সে কবিতাটি তাকে শোনাবে। সকাল হতে লেভি এখান থেকে তার টাওয়ারে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মাঝামাঝি যাওয়ার পর সে দেখতে পায় কিছু মনস্টার টাওয়ারের উপর ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু সেখানে মাইন বসানো থাকায় সেটা অ্যাক্টিভেট হয়ে বিস্ফোরণ হয়, যার ফলে লেবির রশিটি আগুনে পুড়ে ছিঁড়ে যায় এবং সে খাদের ভেতরে পড়ে যায়। এদিকে ড্রাসা এসব দেখে দ্রুত তার প্যারাশুট ও জিনিসপত্র নিয়ে কোনো চিন্তাভাবনা না করে খাদের ভেতর লাফ দেয়, কিন্তু তার ল্যান্ডিংটা খুবই বাজেভাবে হয়, যার ফলে তার ব্যাগ থেকে অ্যাসেন্ডার অর্থাৎ যেটা দিয়ে তারা পুনরায় উপরে উঠে আসবে সেটা হারিয়ে যায়। অনেক কষ্টে সে নিজেকে বাঁচিয়ে কিনারায় চলে আসে। এদিকে লেবি যে কিনা একটি গাছের মধ্যে ঝুলেছিল, হঠাৎ সেখানে অনেক বড় একটি পোকা এসে তাকে আক্রমণ করে, যার কারণে লেবি নিচে পড়ে যায়। সেখানে গাছের শিকড় থেকে বড় বড় সূচালো দাঁতের মতো বের হয়ে আসছিল, যেগুলো লেবিকে ঝাপড়ে ধরছিল খাওয়ার জন্য, কিন্তু সেগুলো তার কোনো ক্ষতি করার আগেই ড্রাসা সেখানে এসে লেবিকে বাঁচিয়ে ফেলে। তারপর তারা এই জায়গাটা দেখতে থাকে। তখন কিছু হলোম্যান ঘোড়ায় চড়ে এসে তাদের উপর হামলা করে দেয়, যাদের দেখতে আরো অদ্ভুত মনে হচ্ছিল, যেন ৪-৫টা জন্তু একত্রে মিউটেট হয়ে এদের সৃষ্টি হয়েছে। লেবি ও ড্রাসা তাদেরকে ভয় না পেয়ে সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করতে থাকে এবং তারা একটি হলোম্যানকে সেখানে মেরে ফেলে আর অন্যটি পালিয়ে যায়। মেরে ফেলা হলোম্যানটিকে চেক করার জন্য কাছে যেতে লেবি দেখতে পায় হলোম্যানটি মেরিন সেনাবাহিনীর পোশাক পরা। তখনই লেবি জেডির কথা মনে পড়ে যায়, যে কিনা তাকে বলেছিল বহু বছর আগে মেরিন সেনাবাহিনীর অনেক মানুষ পাঠানো হয়েছিল এই জায়গাটা ধ্বংস করার জন্য, যারা কিনা আর কখনো ফিরে আসেনি। তাহলে তারা এখনো বেঁচে আছে কিভাবে? এই বিষয়টা লেভিকে অনেক চিন্তায় ফেলে দেয়। পুরো জায়গা জুড়ে এক ধরনের হলুদ ধোঁয়া লক্ষ্য করা যায়। এইসব চিন্তা করতে করতে তারা এখান থেকে বেরোনোর জন্য সামনে এগোতে থাকে। তখন তারা দেখতে পায় মানুষের ভেতর থেকে গাছপালা বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে গিয়ে তারা দেখতে পায় আগে এটি একটি শহর ছিল, যেখানে অনেক বাড়ি এবং গাড়ি দেখা যাচ্ছিল। এটা নিশ্চিত হওয়া যায় যে এখানে এর আগে মানুষেরা বসবাস করত, তবে মাটিতে বড় ধরনের ফাটল লক্ষ্য করা যায়। হয়তো এখানে বড় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। যখন তারা এসব দেখছিল তখনই সেখানে কিছু হলোম্যান আসার শব্দ পেয়ে তারা একটি চার্চের ভেতর চলে যায়, কিন্তু চার্চের ভেতরের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে অনেকগুলো ডেড বডি পড়েছিল, যারা এই ভাইরাসের ভয়ে নিজেরাই নিজেদের জীবন নিয়ে নিয়েছে। তখন ড্রাসার ওপর একটি মাকড়সা আক্রমণ করে, যেটি দেখতে অনেক বড় ছিল এবং মনে হচ্ছিল মাকড়সাটির ভেতরেও ভাইরাসের সংক্রমণ হয়েছে, যার মাথা আবার মানুষদের মাথার কঙ্কালের মতো। মাকড়সাটি আক্রমণ করার সাথে সাথে তারা এটিকে শুট করে মেরে ফেলে, কিন্তু তখন কিছু হলোম্যান সেখানে চলে আসে। তারা চার্চের ভেতর থেকে বেরিয়ে একটি ল্যাবের ভেতর ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করার পর ভেতরে ঢুকে তারা একটি পুরনো ল্যাব দেখতে পায়। সেখানে একটি ব্যাকআপ জেনারেটর রাখা ছিল, তারা সেটাকে চালু করে দেয়। সেখানে লেবি একটা ডিভিডি খুঁজে পায়। ভিডিওটি প্লে করার পর সেখানে একজন মহিলা ডাক্তার আসে। তখন সে এখানে সিক্রেট মিশনের ব্যাপারে বিস্তারিত বলে। এটা হচ্ছে বিশ্বের টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি, যেখানে গোপনে বিশ্বের ইস্ট এবং ওয়েস্টরা মিলে এক ধরনের বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছিল। কিন্তু গতকাল সেখানে ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সেখানে বায়োলজিক্যাল গ্যাস লিক হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, যার কারণে এখানে থাকা সকল প্রাণী, মানুষজন এবং উদ্ভিদ সহ সবকিছুর ডিএনএ একে অপরের সাথে একত্রে যুক্ত হতে শুরু করে। সেই গ্যাসটা সবকিছুকে একদম মিউটেট করে দেয়, যার কারণে এখানে এই ধরনের অদ্ভুত রকম জন্তুগুলো সৃষ্টি হয়েছে। কোনো মানুষ যদি এই গ্যাসে ইনফেক্টেড হয়ে যায় তবে তার কাছে মোট 5 দিন সময় থাকবে, আর 5 দিন পর তারা ধীরে ধীরে এই ধরনের জন্তুতে কনভার্ট হয়ে যাবে। এই ভিডিওটি যে রেকর্ড করেছে সে নিজেও ইনফেক্টেড ছিল, তার শরীরও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। লেবি এবং ড্রাসা মিলে সেখান থেকে আরেকটু সামনে অন্য একটি জায়গায় চলে আসে। তারা লক্ষ্য করে এখানে নতুন করে সেটআপ তৈরি করা হয়েছে, যার মানে বর্তমানে এই জায়গাটাতে অন্য কেউ তাদের নতুন গবেষণাগার বানিয়েছে। তারা কম্পিউটারে চেক করে জানতে পারে এটা ডার্ক লেক নামে একটা কোম্পানি পরিচালনা করছে। ডার্ক লেক হচ্ছে একটা প্রাইভেট রিসার্চ কোম্পানি, যারা এই সম্পূর্ণ জায়গাটাকে পরিচালনা
করে। লেবি একদিন কাজ করার সময় একটা ড্রোন দেখতে পেয়েছিল যেটা এই স্থান থেকে বের হয়ে চলে গিয়েছিল। তখন এই ব্যাপারে লেবি কিছু না বুঝলেও এখন তার কাছে সবকিছু একদম ক্লিয়ার। ডার্ক লেক কোম্পানি এই ড্রোনের মাধ্যমে এই জন্তুগুলোর ডিএনএ সংগ্রহ করে রিচার্জ করছে, কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে, অর্থাৎ এমন এক ধরনের সৈন্য যার ক্ষমতা হবে 20 জন ইউএস আর্মির সমান। তবে সেখানে লেবি আরো কিছু জানতে পারে, যে বিষয়টা হচ্ছে স্ট্রেট অফ প্রোটোকল। যদি এখানে কিছু ভুল হয় যা কিনা রিকভার করা আর কখনো সম্ভব হবে না, তাই এই জায়গাটাকে সবার কাছে ডিপ সিক্রেট রাখার জন্য তারা এখানে একটি পরমাণু বোমা তৈরি করে রেখেছিল। তবে দুঃখের বিষয়, সে প্রোটোকলটাকে চালু করা হয়নি, কারণ ডার্ক লেক নামের সে কোম্পানি এই জায়গাটার উপর রিচার্জ করছে। তবে এখানে সব গোপন খবর বর্তমানে তারা জেনে গেছে। এখন তারা এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। তখন তারা লক্ষ্য করে রাসার ব্যাগটা এখানে নেই। দরজা খুলে তারা দেখতে পায় বাইরে ব্যাগটা রেখে দেওয়া হয়েছে। দুজন বুঝতে পারে এটা জন্তুগুলোর একটা ফাঁদ। তারা বাইরে ব্যাগ নিতে গেলেই জন্তুগুলো তাদের উপর আক্রমণ করবে। প্রাণীগুলোর মিউটেট হয়ে গেলেও এখনো তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারে। তারা তখন সামনে আসার চেষ্টা করলে একটা প্রাণী ঘোড়ায় চড়ে এসে রাসাকে নিয়ে এখান থেকে চলে যায়, যে জায়গাটা ছিল এই সম্পূর্ণ গবেষণার একদম সেন্টার পয়েন্ট। সেখানে নিয়ে রাসাকে আটকে রাখা হয়েছে। এই জন্তুটা অদ্ভুত রকম এই কারণে অর্ধেক গাছ আর অর্ধেক মানুষের ডিএনএ সংমিশ্রণে সে তৈরি হয়েছে, যার শরীরের ভেতর বিষাক্ত সাপও রয়েছে। জন্তুটা তখন রাসাকে প্রায় মেরেই ফেলছিল, তবে সময় মতো সেখানে লেবি এসে তাকে বাঁচিয়ে নেয়। একের পর এক গুলি করে তারা সেই জন্তুটাকে হত্যা করে। তারপর তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সেই বায়োলজিক্যাল গ্যাস এখানে তৈরি করা হয়েছিল, যেটা লিক হওয়ার পর এখানে সবচেয়ে ভয়ানক অবস্থা বিরাজ করছে। প্রচুর পরিমাণে মিউটেশন হয়েছে এই জায়গাতে। মানুষের শরীর গাছের লতাপাতার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে তারা যেন প্রচুর কষ্ট সহ্য করে বেঁচে আছে। ড্রাসা এখানে গেট লঞ্চার দিয়ে আগুন জ্বালিয়ে তাদের মুক্তি দিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে যে এই জন্তুগুলোকে খুব সহজেই আগুনে মারা যাবে। তারপর দুজন সেখান থেকে বের হয়ে আসে। এখন তাদের উপরে যেতে হবে, যেটার জন্য তারা ভালো কোনো উপায় খুঁজতে থাকে। তারা সেখানে অনেক পুরনো একটা জিপ গাড়ি পেয়ে যায়, যা রিপেয়ার করে পাহাড় বরাবর নিয়ে যায়। তারপর দড়ির সাহায্যে গাড়িটাকে ভালোভাবে বাঁধার পর তারা ভার্টিক্যালি উপরে ওঠার চেষ্টা করে। তাদের আইডিয়া ঠিকঠাকভাবে কাজ করলেও নিচ থেকে জন্তুগুলো খুব সহজেই দড়ি বেয়ে উপরে উঠে আসতে থাকে। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় লেবি একটা চাকু দিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কটি ফাটিয়ে দেয়, যার ফলে নিচে থাকা জন্তুগুলো সেই তেলে ভিজে যায়। আর লেবি তখন আগুন জ্বালিয়ে সেই জন্তুগুলোকে মেরে ফেলে। অনেক কষ্টের পর তারা উপরে উঠে আসে। তারপর দুজন একসাথে কথা বলে। তারা এখন বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত, কারণ তারাও সে বিষাক্ত গ্যাসে ইনফেক্টেড হতে পারে। তবে যেহেতু অনেক বছর কেটে গেছে, তাই এসব কিছু নাও হতে পারে। তারপরেও তারা 5 দিন অপেক্ষা করে দেখবে। যদি 5 দিন পর তারা ঠিক থাকে, তাহলে দুজনে মিলে এই জায়গা থেকে পালিয়ে যাবে। কিন্তু দেশে গেলে তাদের মৃত্যু ভয় রয়েছে। তাই ড্রাসা ফ্রান্সের একটা জায়গার কথা বলে, যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। দুজন কথাবার্তা শেষ করে লেবিটার টাওয়ারে চলে আসে। তারপর তাদের কোম্পানির বস বার্থোলোমিও তাকে ফোন করে। তাদের রিচার্জ ড্রোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সেটার ব্যাপারে লেবি কিছু জানে কিনা। তাকে এটাও জিজ্ঞেস করা হয় যে ইস্টাওয়ারের লোকের সাথে সে কি কোনো যোগাযোগ করেছে কিনা। লেবি তখন তাকে মিথ্যা কথা বলে। লেবি তাকে জানায় সে এসব ব্যাপারে কিছুই জানে না, যদিও বার্তা তাদের দুজনকে আগেই সিসিটিভি ফুটেজে একসাথে গর্জের ভেতর দেখেছে। কিন্তু এই ব্যাপারে তখন সে লেবিকে কিছুই জানায় না। তবে তাকে এটা জানিয়ে দেয় তার একটি রিচার্জ করছে দেশের সৈন্যদের আরো শক্তিশালী বানানোর জন্য। তাই সে আশা করে লেবি তাদেরকে সাহায্য করবে। এখন যেহেতু লেবি সেই কম্পিউটার সিস্টেমটা অন করেনি, তাহলে নিশ্চয়ই ওয়েস্ট টাওয়ারে থাকা সেই মানুষটি সেটা অন করেছে। তাই বার্থোলোমিও ওয়েস্ট টাওয়ারের দায়িত্বে থাকা সেই মানুষটিকে তাকে মেরে ফেলার জন্য বলে। আসলে সে লেবিকে কনফিউজ করার চেষ্টা করছিল, কারণ সে নিজেও জানে লেবি এই কাজটি কখনোই করবে না। তাদের কথা শেষ হওয়ার পর লেবি বুঝতে পারে যে তারা সবকিছুই টের পেয়ে গেছে, তাই তাকে দ্রুত কিছু একটা করতে হবে। পরের দিন সকালে লেবি এবং ড্রাসা দুজন মিলে চারপাশে কিছু তার লাগানোর কাজ করছিল। তখন তার একটি হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখে। যেই হেলিকপ্টারে বার্থোলোমিও তার কিছু সৈন্য নিয়ে সেখানে আসছিল। দুজন বুঝতে পারে এরা তাদেরকে মারতে আসছে। দেরি না করে লেবি এবং ড্রাসা দৌড়াতে থাকে। তাদেরকে মারার জন্য বার্তা কিছু ছোট টেকটিক্যাল ড্রোন পাঠায়, কিন্তু ড্রোনগুলো তাদেরকে মারতে ব্যর্থ হয়। অন্যদিকে লেবি এবং ড্রাসা সেই ক্রোক্সগুলোতে বোমা লাগিয়ে রেখেছিল, যেগুলোর কারণে কোনো দেশের কোনো স্যাটেলাইট এই জায়গাটা ছবি তুলতে পারছিল না। তারা তখন বোম দিয়ে সেই জ্যামার্সগুলো ধ্বংস করে দেয়, যার কারণে এই জায়গাটা আর গোপন থাকবে না। তখন সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে। আমরা এখানে থাকা একটা প্রোটোকলের ব্যাপারে শুনেছিলাম, যদি কোনো ভুল হয় তবে এখানে থাকা পরমাণু বোমা ব্লাস্ট হয়ে এই পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। সেই প্রোটোকলটা লেবি অ্যাক্টিভেট করে দিয়েছে। এখন তাদের হাতে মাত্র 2 মিনিট সময় রয়েছে। এই বোমের রেডিয়াস প্রায় 4 কিলোমিটারের চেয়েও বেশি। বার্থোলোমিও এটা বুঝতে পারে। তারা দ্রুত হেলিকপ্টার নিয়ে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বোম ব্লাস্ট হওয়ার পর পুরো জায়গা জুড়ে এক বিশাল আকৃতির শকওয়েভ তৈরি হয়।
যার কারণে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ করে আর এইভাবে সম্পূর্ণ গড় ধ্বংস হয়ে যায়। সেখান থেকে ড্রাসা বেঁচে ফিরতে পারলেও লেবিকে দেখানো হয় না। সে হয়তো বিস্ফোরণে বাঁচতে পারেনি। ড্রাসা বহুদিন তার জন্য অপেক্ষা করেছে। লেবি তাকে একটা চিঠি দিয়েছিল আর তাকে বলেছিল যদি কখনো সে ফিরে না আসে তাহলে চিঠিটা পড়তে। অনেকদিন হয়ে যাওয়াতে ড্রাসা নিজেও বুঝতে পেরেছে লেবি আর বেঁচে নেই। তাই সে চিঠিটা ওপেন করে যেখানে সে কবিতাটা ছিল যেটা লেবি ড্রাসাকে নিয়ে লিখেছিল। তারপর অনেকদিন পার হয়ে যায়। বর্তমানে ড্রাসা ফ্রান্সের একটি রেস্টুরেন্টে কাজ করে এবং তার পরবর্তী কাস্টমার হিসেবে লেবি সেখানে চলে আসে। সে মারা যায়নি, বরং এখনো বেঁচে আছে। ড্রাসা অনেক খুশি হয়ে যায়। সে লেবিকে বলে তুমি অনেক লেট করে ফেলেছ। এইরকম একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।